তো এই জিনিসগুলা হচ্ছে ডিজিএফআই এর কাজ না, এগুলো সরাসরি ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল আজাদ সে নিজে থেকে এগুলো করতেছে, এবং তার সাথে কিছু সাংবাদিক আছে, আমি সব সাংবাদিকের নাম বলবো না। এই আপনারা শুধু খেয়াল রাখবেন এই ঘটনা গল্পগুলা কারা বাজারে ছাড়তেছে, তারাই বুঝবেন যে মিলিটারি ইন্টেলিজেন্স এবং ডিজিএফআই এর টাকা আর কে কে খায়। এখন আসি এই যে সার্ভিং এবং মিলিটারি অফিসারদের মধ্যে, মানে রিটায়ার্ড অফিসারদের মধ্যে দ্বন্দ্ব, সেটা একটা এক্সাম্পল, এবং জিনিসটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা শিরক নাকি অন্য কিছু সেটা আমি বিবেচনায় যাব না, আল্লাহ সেটার বিচার করবেন। জেনারেল ওয়াকার এর আগেরটাতে, এই গত দরবারের আগের দরবারে যখন উনি অ্যাড্রেস করলেন লোকজনের কাছে এবং অনেক বড় বড় কথা বললেন, অভিভাবকহীন এবং অন্যান্য কিছু, সেখানে বগুড়ার সেনানিবাসের একজন সিনিয়র অফিসার তিনি দাঁড়াই জেনারেল ওই ওয়াকারের ব্যাপারে সাপোর্ট করতে গিয়ে প্রথমে যে কথাটা বললেন সেটা হচ্ছে, আমরা জানি কোরআনের এই আয়াতটা ফাবিআইহি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা অতঃপর তার কোন কোন অনুদানকে অস্বীকার করবে। এইটা বলে সে আবার কি বললো জানেন? বললো তাহলে আমরা জেনারেল ওয়াকারের কোন কোন অবদানকে অস্বীকার করব। আমি বলতেছি আল্লাহ আমাকে মাফ করে দিক, এই কথাটা উচ্চারণ করাও আমার জন্য পাপ। তারপর আমি বললাম যে আমরা কি মানুষকে খোদার কাছাকাছি নিয়ে যেতে চাইতেছি? লোকের কাছে, সৈনিকের কাছে সে কত বড় মাপের মানুষ, সে ঘৃণাযোগ্য মানুষ না, সেটা বোঝানোর জন্য এই ধরনের একটা আয়াত উদ্ধৃত করে সেটা জেনারেল ওয়াকারের সাথে মিলায় আমি বলতেছি। আমি আবারও বলি, এটা শিরক কিনা সেই লাইনে আমি যাইতেছি না, বাট এটা অত্যন্ত জঘন্য কাজ। জেনারেল ওয়াকার, আপনি কি এই তেলটুকু খাইছিলেন? এই 1 ড্রাম আলকাতরা তেল তো না আলকাতরা হয়ে গেছে, সেটাকে আপনি খাইছিলেন? আমার তো মনে হয় খাইছেন। না হলে আপনি সেই অফিসারকে কেন শৃঙ্খলা আওতায় আনলেন না? কেন আপনি ক্লিয়ার করলেন না সেই দরবারের মধ্যেই যে না, আমরা কখনো ধর্মকে ব্যবহার করে কোনো কিছু বলবো না, কাউকে লিডার হিসেবে উঁচুতে নিব না, 1 নাম্বার। 2 নাম্বার, কোনোভাবেই আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কাউকেও তুলনা করার স্পর্ধা কারো হবে না। এখন দেখা যাক, প্রমোশন বোর্ড হচ্ছে, শুরু হয়েছে গতকাল থেকে। এই ধরনের অফিসাররাই তো প্রমোশন পাওয়ার জন্য এই ধরনের অসভ্য কাজ করে, এবং তারা আবার একই সাথে সেই দরবারে বলে যে আমাদের সেনাবাহিনীর গৌরব এবং ঐতিহ্যকে নষ্ট করার জন্য কিছু রিটায়ার্ড অফিসার কাজ করতেছে। আর এবার রিটায়ার্ড অফিসারের কি ঢাল আছে, তলোয়ার আছে? আমরা শুধুমাত্র তোমাদের বড় ভাই হিসাবে, তোমাদের সাথী হিসেবে তোমাদের সাথে একসাথে চাকরি করছিলাম, তোমাদের গ্র্যান্ড ফাদারের সাথে একসময় চাকরি করছিলাম, সেই জন্য তোমাদের ভুলটা সংশোধন করে দিয়ে চাই যে তোমরা সঠিক পথে থাকো। তোমাদের মতো তো আমরা ভাই গুম খুন করতে পারি নাই। তোমরা তো কিছুদিন আগে একজন মেজর জেনারেল একটা বক্তব্য শুনতেছিলাম, উনি ছিলেন এনডিসিতে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, তো জেনারেল হাকিম নামই বলে দিই, সে এখন অ্যাডজুটেন্ট জেনারেল, সেনা সদরে অ্যাডজুটেন্ট, খুব বড় একটা পদ। সে কিভাবে সেখানে আসলো? উনি একটা সেমিনারে বলতেছেন যে গুম খুন সেনাবাহিনী কোনো অফিসার করেন নাই, তারা র্যাবে যখন গেছে বা অন্যান্য জায়গায় গেছে তখন করছে। বাট মানে এক সেনাবাহিনী থেকে একজনকে র্যাবে পাঠাই দিয়ে সাথে সাথে সেখানে একটা প্রোটোটাইপ বানাই দিয়ে ক্লোন করে সেইটা কাজ করছে, আর আসল অফিসার কোনো কাজ করে নাই। আমি র্যাবে গেছি, আমার বিবেক কি নাই? আপনারা জানেন আমি 6 মাসের মাথায় চলে আসছিলাম, বিকজ রেজানুরের সেই গুম খুনের কালচারের সাথে আমি সেখানে আমার টুপি খুলে দিয়ে আমি চলে আসছি যে জি না, আমি এই জন্য আসি নাই। তারপর তো আমাকে ফাঁসাইলো, দেশ ছাড়া করলো, ইটস ওকে। বাট সেই অফিসার কিভাবে দাবি করে যে কোনো গুম খুনের সাথে কেউ জড়িত ছিল না? আরে ভাই জড়িত ছিল, আমরা তো বলি সবাই জড়িত ছিল না, যারা যারা ছিল তাদেরকে কিক আউট করো, তাদেরকে বিচারের আওতায় আনো, তাহলে তো ভাই পুরাটা একটা সাদা জামা থাকবে তখন। বাট তুমি এইখানে এই সমস্ত গোবর কিসের জন্য নিয়ে ঘুরতেছো? এবং সেই অফিসার এরাই প্রমোশন পাবে। সে তো ইংলিশ তো বলতেই পারে না, বাংলাও তো ভাই বলতে পারে না। তুমি মিলিটারি একাডেমিতে তো আমাদেরকে সবকিছু শেখানো হয়, শুধু অস্ত্র চালনা শেখানো হয় তা তো না, সবকিছু। কথা বলতে পারো না, আজকে মেজর জেনারেল হয়ে বসে আসো আর মিথ্যা কথা বলতে আসছো। তো আমি মনে করি এই জায়গাগুলোতে আমাদের নেতৃত্ব কখনোই সঠিক পথে আসবে না যদি আমরা ওই কালচার রাখি যে ঠিক আছে, যা হয়ে গেছে, এখন তো আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলবো। কোনো কিছুই ঠিক হবে না।
আজকে যদি আমরা স্পষ্ট করে বলি, আমরা কি কেউ সেনা কর্তৃপক্ষ বা এয়ারফোর্স, এই যে আমি বললাম এয়ার চিফের কথা, উনি কি একবারও বলছেন যে হাসিনাকে উনি যে প্ল্যান করে নিয়ে গেলেন, ওনারা 3 দিন ধরে প্ল্যান করে তারা হাসিনাকে তার শ্বশুর বাড়িতে সসম্মানে নিয়ে আসলো, সমস্ত নিয়ম কানুন ভঙ্গ করে। সেটার জন্য কখনো পাবলিকলি ক্লিয়ার করছেন? করেন নাই। সেনাপ্রধান কি একবারের জন্য বলছেন জেনারেল ওয়াকার? তাকে আমি জিজ্ঞাসা করছেন যে স্যার, এই বিপ্লবে আপনার এত অবদান, 3 তারিখ থেকে আপনি কেন সেই বিপ্লবের একজন কন্ট্রিবিউটর হিসেবে নিজেকে দাবি করেন না? উনি বললেন যে না, আমরা তো কখনো বলি না যে আমরা বিপ্লব করছি, আমরা বিপ্লবের বিরুদ্ধে ছিলাম না, আমরা একটা স্ট্যাটাস কো রাখতে চাইছিলাম সংবিধানকে সমুন্নত রাখবার জন্য। নো স্যার, দ্যাট ইজ নট এ পজিশন। আপনি আজকে এখানে আছেন, আপনাকে স্বীকার করতে হবে দেশে একটা বিপ্লব হয়েছে এবং খুনি হাসিনা এবং তার সাথে যারা ছিল তারা পাপী, তাদের বিচার করতে হবে। সেটাই সেই পরিষ্কার অবস্থানে আপনাকে আসতে হবে। সেখানে আপনি গোয়েন্দাদের ব্যবহার করে লোকের চরিত্র হনন, সে ব্যবসা বন্ধ করেন স্যার, প্লিজ। না, সেটার জন্য তো তাদের কচুক্ষেতে একটা বিশাল বাহিনী আছে, কচুক্ষেতিদের দিয়ে তারা অনেক কাজ টাজ করায়, সেটা সফলভাবেই তিনি করে যাচ্ছেন ওয়াকার এখন পর্যন্ত। বাট ওয়াকারকে মাথায় রাখতে হবে সেই দিন আর এখন নাই। তার সেনাবাহিনীর ভেতরেই ক্যান্টনমেন্টে হাসান নাসির সহ যাদেরকে তিনি এখন মানুষের সামনে বেইজ্জতি করার চেষ্টা করে যাচ্ছেন, তাদের পাশে আমরা আছি। যাই হোক প্রিয় দর্শক, আমরা 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। যে একটা বিষয় হচ্ছে এইটার সাথে কোনো স্যাবোটাইজের কোনো ঘটনা ছিল কিনা একটা বিষয়, আরেকটা বিষয় যদি দুর্ঘটনাও এটা হয়ে থাকে তাহলে আমাদের দেশের আমি মনে করি যে মাঝে মধ্যে যেটা ক্যাপ্টেন শাহনাজ বললেন, ক্যাপ্টেন শাহনাজের ওনার স্বামী তিনি যখন আশরাফ ভাই যখন মারা যান ওই সময় এটা নিয়ে এত আলোচনা হয় নাই। এটা আলোচনা না হওয়ার কারণ হচ্ছে সেটা কোনো সিভিলিয়ান কোনো জায়গায় এটা হয় না, এটা একটা ফাঁকা জায়গার মধ্যে। তাদের পরিষ্কারভাবে আমরা চাইবো যে জাতির কাছে, স্পেশালি এই বাবা মায়ের কাছে, যাদের বাচ্চারা মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করুক যে তারা সবকিছু ক্লিয়ারলি পেয়েছিলেন, যার কোনো যান্ত্রিক সমস্যা ছিল না। এবং আমি এটাও মনে করি যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অনেক রকমের হচ্ছে, অনেক রকমের উস্কানিমূলক কার্যক্রম হচ্ছে, হাসিনার এখনো লেসপেন্সাররা বিভিন্ন জায়গায় মিলিটারিতে, এয়ারফোর্সে বলেন, সচিবালয় বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, তারা একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এটা ওপেন সিক্রেট, এটা লুকানোর কিছু নাই। তারা ইউনিস গভর্নমেন্টকে ফল করে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করার জন্য দে উইল গো এনি হাসিনা তো বলেছেন উনি ঢাকা অ্যাটাকের প্ল্যান করছেন, একের পর এক উনি স্যাবোটাজ করে যাচ্ছেন। এই কারণে এই কোশ্চেন গুলো আসবে। আমার জানার ইচ্ছা যে 8 বা 7 জন ক্রু ওটা চেক করেছিলেন সকালবেলা, ওনাদের অ্যাকাউন্ট গুলো চেক করা হোক, ওনাদের সাথে কোনো বড় ধরনের টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা কোনো বাইরের কোনো রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভেতরে কারো, এটা অবশ্যই চেক করা উচিত। তাদের স্টেটমেন্ট চেক করা উচিত, তাদের কোনো রিসেন্টলি কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে, ব্যক্তিবর্গের সাথে, তাদের কোনো সিভিলিয়ান ব্যক্তিবর্গের সাথে তাদের কথা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে ফাইন এন্ড ওকে, সমস্যা নাই, কিন্তু প্রশ্ন রাখতে অসুবিধা কি? আজকাল দেখছি যে প্রশ্ন করলেই সবাই ক্ষেপে উঠছেন। প্রশ্ন মানে আপনার উত্তর দেন যদি মনে করেন যে না এটা, এবং এটা এই জন্যই বললাম যে এটা এয়ারফোর্স ইন্টারনাল বিষয় বলে চলে যাওয়ার সুযোগ নেই। এই জন্য এখানে অনেকগুলো বাচ্চা মারা গেছে, আল্লাহর রাস্তায় বাচ্চাগুলোর দিকে তাকান। সো এই জিনিস প্রশ্নগুলো আমার মাথায় এসেছে, এটা তো জ্যামিংও করে দেওয়া যায় স্যার, তাই না? যে আমি যদি একটা ছোট একটা সেন্সর রেখে দেই এবং কোনো অন্য দেশে কোনো প্রতিষ্ঠান এটা জ্যাম করে দিতে পারে এবং তখন হয়তো বা রাস্তার মধ্যে তার সমস্ত কমিউনিকেশন অফ হয়ে গেছে, এরকমটা এয়ারফোর্সের ভেতর থেকেই শুনলাম যে এরকম হওয়া অসম্ভব না। সো এই সবগুলো মিলেই কিন্তু কোয়েশ্চেনটা আসতে হবে যে সম্পূর্ণ এত চৌকস এবং ট্যালেন্টেড একজন পাইলট যিনি উঠলেন, তার যে এয়ারক্রাফটে উনি উঠেছিলেন সেখানে যারা এটা চেকিং এর দায়িত্ব ছিলেন, সেখানে যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে পরবর্তীতে কি সমস্যা হয়েছিল, কেন আকাশ থেকে তার সমস্ত কমিউনিকেশন, আমরা যেটা শুনলাম তার হাইড্রোলিক ইও বন্ধ হয়ে গেছে, সমস্ত জিনিস মানে অ্যাজ ইফ কেউ এটা জ্যাম করে দিয়েছে। এবং তার লাস্ট কথা কি ছিল, লাস্টে কি তাকে কোন সময় তাকে ইজেক্ট করতে বলা হয়েছিল এবং তাকে কি ওই মাইলস্টোনের ওইখানেই কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল নাকি অন্য কোথাও বলা হয়েছিল, নাকি সে ইজেক্ট করার পরে ওইটাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসা হয়েছে? অনেক কোশ্চেন আমার মনের মধ্যে, এবং আমার প্রত্যেকটা কোশ্চেনই ভ্যালিড, কিভাবে ভ্যালিড আমি পরে আসছি। হ্যাঁ, তা আমি শুধু এই প্রশ্নের উত্তরে না যে এটা যান্ত্রিক ত্রুটি এবং এখানে পাইলট চেষ্টা করেছেন, পাইলট চেষ্টা করেন অবশ্যই, সে খুবই ট্যালেন্টেড, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে প্রশ্নগুলো করলাম যে যারা এটা চেকিং করেছেন তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক এবং জাতির সামনে সেটা প্রকাশ করা হোক। এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে পথে কি সমস্যা হলো এটা এয়ারফোর্স ক্লিয়ার করুক।
আচ্ছা, আজকে যে ওনার সলো ছিল এটা কি মানে আমি অবশ্য সব টেলিভিশন পত্রিকার নিউজ তো দেখি নাই, এটা কি বাইরে এসেছে নাকি আমি জানি এটা না। কয়েকটা আমি গণমাধ্যমে দেখতে পেলাম, জি। আচ্ছা, তার মানে বিমান বাহিনী এটা স্বীকার করেছে। তাহলে তো যদি সলো থেকে থাকে সেই কাল আজকে তো নিশ্চয়ই আপনাদের এই যে ট্র্যাডিশন অনুযায়ী ওই যে পানি ছিটানো হয়, তারপরে সিগারেটের প্যাকেট কিন্তু হওয়ার কথা। সিগারেটের প্যাকেট right. দেয়। হয় আর কি এটা, আমি যখন এয়ারফোর্সের এনভায়রনমেন্টে ছিলাম তখন আমি দেখেছি যে সলোতে এরকম অনুষ্ঠান হয়ে থাকে। তো সেখানে আমার মনে হয় আজকে এটার আরো বাড়তি কিছু বাড়তি প্রিপারেশন। কিছু প্রিকশনের কথা ছিল, বা মানে একদম মানে যেখানে এটা তো এমন না যে হঠাৎ হঠাৎ হয়, প্রত্যেকদিন কিন্তু এই ধরনের মিশন হচ্ছে। ওরা তো এগুলোকে মিশন বলে, এই যে ফ্লাইং টাইম গুলোকে 1 ঘন্টা করলে একটা মিশন, প্রত্যেকদিন এভরিডে দেয়ার আর মিশনস, এবং আমাদের জনবসতিপূর্ণ ঢাকার উপরেই হচ্ছে, অন্যদিন কোনো কিছু হচ্ছে না। আজকে যেখানে একটা এক্সট্রা প্রিকশনস একটা অবস্থা, একজন চৌকস অফিসার অবশ্যই সবকিছু চেক করেছেন, তাকে চেক করে উঠানো হয়েছে, তাহলে এমন কি হয়েছিল, ইনফ্যাক্ট তার লাস্ট কমিউনিকেশন কি হয়েছিল সেগুলো কি আমরা জানতে পারবো? আমার মনে হয় ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যদি ব্ল্যাক বক্স না থাকে, ব্ল্যাক বক্স ছাড়া একটা যুদ্ধ বিমান উঠে গেল, এটা 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 তো 2025 সালে হওয়ার কথা না, হওয়া উচিত না। স্যার আপনার কাছে যাই, আমাদের প্রিয় সুমন ভাই আছেন, তিনার প্রিয় মানুষ আমাদের সেনাপ্রধান ওয়াকার সাহেব। তো একটা দেশ আসলে যে প্রশ্নগুলো আমাদের শাহনাজ ম্যাডাম করলেন, যে বিমান বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, মানে সেনাবাহিনী আমাদের এই যে ওনাদের সম্মিলিত যেই একটা কি বলবো, যে আমাদের দেশ রক্ষার জন্য যে এই 3টা বাহিনী, তারাই আমাদের দেশকে রক্ষা করবেন। এখন আমার যদি নাকি মাথায় থাকে, ধরেন আজকে 15 বছরে যে পরিমাণে নিয়োগ হয়েছে, হান্নানের মতো দুশ্চরিত্র লম্পট যখন বিমান বাহিনীর প্রধান হয়, কি পরিমাণে লুটপাট, নিজের সহকর্মীদের, নিজের অধীনস্থ জুনিয়র অফিসারদের স্ত্রীরা পর্যন্ত তার এই 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 যে লোলুপ যে দৃষ্টি, সেখান থেকে রেহাই পায় নাই। এরকম একজন ব্যক্তির অধীনে যেই বাহিনী ছিল, সেই বাহিনী তো বহু আগেই ধ্বংস হয়ে গিয়েছে। তো তাদেরকে এতদিন ধরে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে, সেটাও তার ইচ্ছা মতো এখানে নামাজ পড়তে দেওয়া হতো না, দাড়ি রাখতে দেওয়া হতো না, টাকনোর উপরে হাফ প্যান্ট পরে তারপরে তাদেরকে বাধ্য করা হতো পিটি করার জন্য। নানান কথাবার্তা আমরা এর আগে আমার এখানে 15 মিনিটসে এগুলো নিয়ে কথা বলেছি। এরকম একজন ব্যক্তির আন্ডারে যখন একটা বাহিনী গঠিত হয়, সেই বাহিনীতে অনেক ভারতীয় এই গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে। তো এদেরকে মোকাবেলা করার জন্য, এদের থেকে আমার দেশকে বাঁচার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে গোয়েন্দা তৎপরতা থাকার কথা, আপনি কি মনে করেন যে ওয়াকারের নেতৃত্বে যে সেনাবাহিনী আছে তাদেরকে দিয়ে এটা খুঁজে বের করা সম্ভব? আসসালামু আলাইকুম। প্রথমে আমি খুব আমার ভিতরকার শোকটা জানাচ্ছি এই ঘটনার জন্য, এবং যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন, যে বাচ্চারা, একজন শিক্ষিকার কথা আমি পড়ছিলাম, উনি বের হয়ে যেতে পারতেন, বাট বাচ্চাদের সেভ করতে গিয়ে শেষ বাচ্চাটুকুকে উনি ওনার ক্লাস থেকে বের করে দিয়ে তারপরে যখন বের হওয়ার চেষ্টা করলেন তখন আর বের হতে পারেন না। উনি আমাদেরই একজন এয়ারফোর্সের অফিসারেরই বড় বোন। তো এইগুলা খুবই কষ্ট দেয় আমাদেরকে, এবং সেই আলোকে আমরা কি এই কষ্টগুলা পাইতে থাকবো, নাকি সেটার কোনো ব্যবস্থা নিব? ধরেন এই শোকের সময় আমি ইনফ্যাক্ট কারো ব্যক্তিগত চরিত্র বা অন্যান্য জিনিসটাতে এখন যাব না, সেটা আরেকদিন যাব। বাট প্রথমে একটু ক্লিয়ার করে নিই যে এই F7 ট্রেনিং যেই ফাইটার এয়ারক্রাফট, সেটাতে ব্ল্যাক বক্স থাকে, আমরা যেটাকে বলি ফ্লাইট ডেটা রেকর্ডার, অবশ্যই থাকে। থাকে না যদি কেউ আপনাকে বলে থাকে, তিনি হয়তো আপনার প্রশ্নটা বুঝতে পারেন না, বা যে কোনোভাবে যে এটা একটা মিথ্যা তথ্য আপনাকে দিচ্ছেন, এটা থাকে। এখন আমাদের গোয়েন্দা বা অন্যান্য বাহিনী অ্যাকচুয়ালি এইটার সাথে আমি তাদের মিল খুঁজতে মানে আসতেছি না, আমি এটার ব্যাপারে অন্য ব্যাখ্যা আসতেছি। বাট আপনারা যেহেতু প্রশ্ন করছেন যে গোয়েন্দারা এই অবস্থায় কি করতেছে এখন, যে বর্তমানে এটা ছাড়া অন্যান্য পরিস্থিতি, আমি যেটা বুঝতে পারতেছি, গোয়েন্দারা অ্যাকচুয়ালি ব্যস্ত অন্য সব কাজে, মানুষের চরিত্র হননের কাজে। যারা বিপ্লবের পক্ষে ছিলেন, যারা এখনো সোচ্চার আছেন, এই ইভেন শাহনাজের মতন, ক্যাপ্টেন শাহনাজের মতো যারা আছেন এখনো মাঠে, তাদেরকে তাদের চরিত্র হনন এবং বিভিন্নভাবে তাদেরকে প্ল্যান করে খারাপ কিছুর সাথে এঙ্গেজ করে লোকের সামনে দেখানো যে দেখো
তোমরা তাদেরকে মনে করো বিপ্লবী, আসলে এরা হচ্ছে জঘন্য চরিত্রের লোক, তারা ডাকাতি করে, তারা তাদের মেয়ে ঘটিত সমস্যা আছে, এই ধরনের গল্প বানাইতে তারা ব্যস্ত। এবং আপনি যদি বলেন আজকে ডিজিএফআই এর কথা, ডিজিএফআই জেনারেল জাহাঙ্গীর সেটা ডিজি, বাট আমি জানি না জেনারেল জাহাঙ্গীরের অ্যাকচুয়ালি কোনো কন্ট্রোল ডিজিএফআই এর উপর আছেন কিনা। এই গত সপ্তাহ দুয়েক আগে ডিজিএফআই তে দুজন ব্যুরো প্রধান হয়েছেন, খুব ইম্পর্টেন্ট ব্যুরো, যারা রাজনৈতিক, নির্বাচন এবং সন্ত্রাস বিরোধী অভিযান সমস্ত কিছুর দায়িত্বে থাকে। সেই দুইটা ব্যুরোতে দুইজন ব্রিগেডিয়ার জেনারেলকে পোস্টিং করা হয়েছে। হতে পারে সবসময় পোস্টে ভ্যাকেন্সি হয়, বাট আমি যখন জানলাম যে এদের একজন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর, উনি মেজর জেনারেল আবেদিন যখন ছিল ডিজিএফআই ডিজি, তার পিএস ছিল। এই ডিজিএফআই ডিজির পিএস কিন্তু কোনো নর্মাল পিএস না। ডিজিএফআই ডিজি যে জিনিসটা 100% জানে, ডিজির পিএস সেটা 200% জানে, তার থেকেও বেশি জানে। সমস্ত ব্যুরো উইংস যেগুলো আছে তার সমস্ত তথ্য পিএস এর কাছে আছে, সবাই ডিজির কাছে রিচ করতে পারে না। সুতরাং আমি যদি একটা নীলনকশার নির্বাচন বা ভোটার রাতের দিনের ভোট রাতের একটা নির্বাচনের যে ব্লু প্রিন্ট, সেটা জেনারেল আবেদিন যখন করছিল তখন এই অফিসার উনি ছিলেন তার পিএস। তার মানে সেই টেক্সট বুক তার পড়া আছে, সেই মতো লোককে আবার সেখানে বসানো হয়েছে। আবার ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদকে বসানো হয়েছে সেখানে, যিনি এনএসএতে চাকরি করছেন এবং এবং তিনিও কিন্তু আমাদের যেই সমস্ত মেজর জেনারেলরা আজকে দেশ ছাড়া, গুম খুন এই সমস্ত অভিযোগের কারণে, তাদের সাথে ঘনিষ্ঠ একজনকে সেখানে বসানো হয়েছে। তো এই দুইটা পোস্টিং এর ইন্ডিকেশনে আমি একটা জিনিস বুঝতে পারি, আমাদের গোয়েন্দাদের বর্তমান কাজ, আসল কাজ যেটা, যে দেশের প্রতিরক্ষা, হুমকি মোকাবেলায় যে তথ্যগুলা, যে ইন্টেলিজেন্সগুলো, সেগুলা জোগাড় করা এবং বর্তমান সরকারের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে সেগুলা দেয়া, সেই জায়গাটাদের ফোকাস না। বিকজ এই দুইজন ব্রিগেডিয়ার জেনারেলকে কিন্তু মেজর জেনারেল জাহাঙ্গীর নিজে থেকে আনেন নাই, তার উপরে চাপাই দেওয়া হয়েছে সেনা সদর থেকে। তার মানে আমার ভয় হচ্ছে একটা জিনিস, যে এরা কি আবার সেই ভোটে ইনফ্লুয়েন্স করার পরিকল্পনা করতেছে, সেইভাবেই সেইটার জন্যই দক্ষ লোকদের এখানে আনা হচ্ছে, সেটা একটা কোশ্চেন থাকতে পারে। এবং আনফর্চুনেটলি আমি দেখতে পাইতেছি ডিজিএফআই এর রোলটা, যেটা সরকার জবাবদিহিতার আওতায় আনা উচিত, সেই জায়গায় সরকার, প্রফেসর ইউনুস এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা উদাসীন। তারা এখন আমাদের এই গোয়েন্দা বাহিনীগুলোকে, এনএসআই, ডিজিএফআই, তাদেরকে জবাবদিহিতা এবং তাদের, আমি জানি না এখন পর্যন্ত কোনো সিচুয়েশন অ্যাসেসমেন্ট উনি বলছেন কেন, ঠিক আছে এই সিচুয়েশনের জন্য আমাকে অ্যাসেস করে দাও, উনি বলেন নাই। ওনাকে বলতে হবে যে তুমি ডিজিএফআই, তুমি এনএসআই, তুমি এসবি, তুমি আমার কাছে দায়বদ্ধ, তুমি আমাকে গোয়েন্দা তথ্য দিবা, অন্য কাউকে পরে দিবা। সেই জায়গাটাতে একটা গ্যাপ রয়ে গেছে। তো সেইটা একটা রং কালচার। এবং দেখেন হাসিনার সময় কিন্তু বাহিনী প্রধানরা কিছুই জানতো না, ভয় থাকতো ডিজিএফআই, এনএসআই এর ভয় থাকতো যে কখন কোন জিনিস আমারটা বলে দেয়। বাট বিকজ তারা হাসিনার প্রতি মুহূর্ত সেটা করে শুনে মজা পাইতো। আর এখন প্রধান উপদেষ্টা কিছুই জানতেছেন না, ওনার তো মজা পাওয়ার দরকার নাই যে কে কি কথা বলতেছে সেগুলো শোনার, বাট ওনার তো জানা দরকার, নিরাপত্তা উপদেষ্টারও জানা দরকার যে কোথায় কি হইতেছে, আমাদের সামনে কি বিপদ আছে, বিপদটা হওয়ার পরে কে করলো সেটা না জেনে যে বিপদের সম্ভাবনা কোথায় থাকতে পারে। এখন এইটার সাথে আমি একটু রিলেট করি, আমাদের এখন যেই একটা দুর্ঘটনা, শোকাবহ যেই ঘটনা, সেটা নিয়ে একটু আমি রিলেট করে বলি। ক্যাপ্টেন শাহনাজ যে জিনিসটা বললো সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এইখানে কি আমাদের প্রতিবেশী ভারতের ইনভলভমেন্টের কোনো সম্ভাবনা আছে কিনা। প্রথম জিনিস আমরা আসি যে যদি এটা একটা দুর্ঘটনা হয়ে থাকে, দুর্ঘটনার ক্ষেত্রে হইতে পারে দুর্ঘটনা, এবং এই মিগ বা এই F7, F6 এগুলাই কিন্তু ইতিহাসে সব থেকে বেশি দুর্ঘটনায় পড়ছে। এখন দুর্ঘটনায় পড়বে না কেন বলেন তো? আপনি আজকে থেকে 14 বছর আগে যে এই প্রশিক্ষণ বিমানকে সব দেশ তাদের ইনভেন্টরি থেকে অবসলেট করে দিছে, বাতিল করে সরাই দিছে, সেটাকে আপনি আজকে চালাইতেছেন। কেন চালাইতেছেন? বিকজ এই বিমানগুলা কেনা হয়েছে দুর্নীতি করার জন্য। এই পতিতা হাসিনা সরকার টাকা বানানোর জন্য। একটা ধারণা দিই, ধরেন যদি
4,000 কোটি টাকা ডিফেন্স বাজেট এয়ারফোর্সের জন্য বরাদ্দ থাকে, যেটা হয়েছে গত 15 বছর। আমি বলি 4,000 টাকা দিয়ে বলা হয়েছে যে তুমি আধুনিকীকরণ, আমরা তো আধুনিকীকরণের দূরের কথা, আমরা চালু রাখার জায়গায় তো অনেক পিছিয়ে আছি, যে সেই 4,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে এবং জিনিস যতটুকু কেনা হবে সেটা কেনা হবে ধরেন আসলে 1,000 কোটি টাকা। এখন ওভার ইনভয়েসিং করে বাকি 3,000 কোটি টাকা পাঠায় দেওয়া হয়েছে এই রেহানার কাছে তারেক সিদ্দিকির মাধ্যমে, এবং এগুলো হয়েছে ওপেন কন্ট্রাক্টে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্ট হলে এই দুর্নীতির সুযোগ থাকতো না, বাট এইভাবেই হয়েছে। আমি জনগণ হিসাবে, আমি সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন রাখছি যে কেন আমাদের বিমান বাহিনীকে এত বাজেট বরাদ্দ দেওয়া হবে? রাখতে পারি, অনেকে রাখছেন, বাট ভাই এই বাজেট তো দেওয়া হয়েছে বিমান বাহিনীর উন্নয়নের জন্য না, আমাদেরকে সুপ্রশিক্ষিত করার জন্য না, করা হয়েছে ওদের টাকা লুটপাটের জন্য। এই একই জিনিস হয়েছে আর্মিতে। মেজর জেনারেল মতিন কিছুদিন বছরখানেক আগে একবার চেষ্টা করছিলেন বিপ্লবের পরে ওনার ভয়েস রেজ করার জন্য। উনি সেলফ প্রোপেলড গান কেনার দুর্নীতির সাথে জড়িত, যেই টাকার 70% সরাসরি রেহানার কাছে চলে গেছে। জানেন সেই সেলফ প্রোপেলড গান মানে গুলি ভরে সেইটাকে, এটা আর্টিলারি গান, সেটা গুলি ভরে ব্যবহার করা যায় না। একবার চেষ্টা করা হয়েছিল, আমাদের 4 জন সৈনিক নিহত হয়েছেন সেখানে, সেটা ফায়ার করতে গিয়ে ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। এখনো সেইভাবে আমরা বলি ডিফেন্স বাজেট যেটা আছে সেটা যুক্তিযুক্ত, বাট সমস্যা কোথায়? আমাদের ডিফেন্স বাজেট যদি 10,000 কোটি টাকা হয়, তার মধ্যে মাত্র 2,000 কোটি টাকার জিনিস সত্যিকার অর্থে কেনা হয়। বাকি 8,000 কোটি টাকা বা 80% জিনিস রাজনৈতিক নেতারা চেটে পুঁতে যে শুধু তা খান তা না, ওনারা সেটা খান। একই সাথে আমাদের এই যে ইফতেখার, এবং এখানে এতগুলো শিশু মারা গেল, আমাদের এখানে এ পর্যন্ত যত ধরনের এই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে, সেগুলার প্রত্যেকটা রক্তের দায় তাদের হাতে। তারা সরকারকে তুষ্ট রাখবার জন্য, খুনি হাসিনাকে তুষ্ট রাখবার জন্য এই পারচেজ বা ডিফেন্স পারচেজের নামে এগুলা করে আসছেন। তো এই জায়গায় তার মানে দুর্ঘটনা যদি হয়, কারণ আমরা রদ্দি মাল ব্যবহার করতেছিলাম, লোহা লক্কর হয়ে যাওয়া পুরনো জিনিস ব্যবহার করতেছিলাম। কেন আমরা সেটা ব্যবহার করতেছিলাম? দ্যাট ইজ এ কোশ্চেন। আপনি একজন সুপ্রশিক্ষিত, মনে রাখবেন বাংলাদেশের যেই পাইলট, তাদের ইতিহাস আপনি জানেন, প্যালেস্টাইনের যুদ্ধে, পাকিস্তান ভারত যুদ্ধে সব থেকে কৃতিত্বের দাবিদার আমাদের পাইলটরাই, বাংলাদেশি পাইলট। বাংলাদেশি পাইলটদের মান অনেক উঁচুতে, বাট সেই সুপ্রশিক্ষিত পাইলটদেরকে আপনি চড়াইতেছেন কিসে? যেই প্লেন কোনো মতে উঠতে পারে। তারপরে ফিটনেস ইন্সপেকশন, যে জিনিসগুলোর প্রশ্ন ক্যাপ্টেন শাহনাজ রাখছে সেগুলো, কারণ তার আগে পর্যন্ত সে তার ট্রেনারের সাথে ফ্লাই করছে, তখন সব ঠিক ছিল। হঠাৎ করে সে যখন ফ্লাই করলো তখন টোটাল ফেইলিয়ার। শাহনাজ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, ধরেন প্লেনটা উঠতেছে আকাশে, হঠাৎ করে দেখা গেল সেই প্লেনের টোটাল পাওয়ার ফেইলিয়ার হয়ে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এখন ইঞ্জিন বন্ধ হয়ে গেলে হাইড্রোলিক যদি কাজ করে, আপনি সেখানে গ্লাইড করে অন্তত সেফ জায়গায় যেখানে ক্ষয়ক্ষতি কম হবে সেখানে প্লেনটাকে ক্র্যাশ ল্যান্ড করাইতে পারেন। হাইড্রোলিক কাজ করতেছে না, প্লেনের কমিউনিকেশন কাজ করতেছে না, নেভিগেশন সব জিরো। তার মানে সেই পাইলট তো ইচ্ছা থাকলেও যে প্লেনটাকে সে অন্য কোনো দিকে সরাই নিবে, একটা ঘন বসতি বাদে অন্য কোথাও ফেলবে, তার উপায় তার ছিল না। শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে, আরো আগে তার রিজেক্ট করার কথা ছিল, রিজেক্ট করে নাই। শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে যদি আমি কন্ট্রোল ফেরত পাই নাই, বিকজ সেটাকে টোটাল জ্যাম হয়ে গেছিল। এই জায়গায় আমি আসি, ভারত সংশ্লিষ্টতা সম্ভাবনা এখনো তদন্ত হবে, তদন্ত চলতেছে, এক্ষেত্রে আমি কিছু বলবো না। বাট একটা জিনিস, আপনারা সবাই রিসেন্ট ভারত পাকিস্তান যুদ্ধের কথা জানেন, 5টা রাফাল ফেলে দিল পাকিস্তান, চাইনিজ যে প্ল্যাটফর্ম টেকনোলজি সেটা ব্যবহার করে। সেখানে কিন্তু এই জিনিসটা হয়েছিল যে ভারতের রাফাল সে কিন্তু পাকিস্তানের সীমানার ভিতরে ঢুকতে পারে নাই, তার 400 কিলোমিটার দূরে থাকতেই পাকিস্তান সেগুলোকে ইলেকট্রনিক জ্যামিং করে পাখির মতন ফেলে দিছে। তার মানে সেইখান থেকে আমরা জানতে পারি যে আজকের দিনে আপনার কোনো, যেটাকে আগে ডগ ফাইট বলা হয়, আকাশী যুদ্ধ অথবা স্ক্র্যাম্বলিং বলা হয়, সেই জিনিসগুলো দরকার হয় না। আপনি ভারতে বসে সুইচ টিপে আমাদের প্লেনকে ধ্বংস করে দিতে পারেন।
সেই ক্যাপাসিটি আছে, ভারত করছে সেটা আমি বলতেছি না, বাট সেটা সম্ভাবনা আছে, সেই জিনিসটা আমি বলছি। কারণ এই ধরনের টোটাল ফেলিওর কেন হবে? তার মাত্র 15 মিনিট আগেই তো ফাইনাল ইন্সপেকশন 8 জন মিলে করছে, যাদের হাতে সেই অফিসার তার জীবনটা দিয়ে রাখছে যে ভাই তোমরা ইন্সপেকশন করে বলো ঠিক আছে আমি উঠতেছি, আমার সোলো ফ্লাইট সেটা, সেখানে এটা হলো। তো এই জায়গাগুলোতে গোয়েন্দা তথ্য বা গোয়েন্দা তথ্যের ব্যর্থতা, সেটা আমরা অবশ্যই প্রশ্ন রাখবো। এখন একটা এক্সাম্পল দিই, গোয়েন্দা তথ্য ব্যর্থতা কেন বলবো? ইচ্ছা করে তো আমরা ব্যর্থ। এই যে কর্নেল মুস্তাফিজের কয়েকটা পোস্ট আপনি কয়েকদিন আগে দেখলেন, যেটা আমি মুস্তাফিজের সাথে আলাপ করতেছিলাম কিছুদিন আগে, তারপর মুস্তাফিজ পোস্ট দিল, বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে তো 4 জন ভারতের অফিসার যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ায়, এই বিমান উড়ানোর এটা পড়ায়, তারা সেখানে এখন পর্যন্ত আছে। আমি সেনা সদরকে জিজ্ঞাসা করলাম, সেনা সদর বলল হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করতেছি তাদেরকে কি করা যায়। 1 বছর হয়ে গেল বিপ্লবের, তারা এত বছর ধরে এখানে আছে, ভারতীয় অফিসার, তারা আমাদের এখানে এবং তারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কোয়ালিফাইড ভারতীয় এয়ারফোর্সের অফিসার, তারা যে এখানে বসে আর কোনো ঘুটু পাকাইতেছে না, সেটা আপনারা বুঝতে পারতেছেন না? আপনাদের চিন্তা নেই কোনো কিছু? আপনাদেরকে এতবার বলবার পর আপনারা সেই কথা শুনতেছেন না? সো দিস ইজ সামথিং আমরা জেনে বুঝে কিন্তু এই ইন্ডিয়ার চরদেরকে, ভারতের একটা দেশপ্রেমিক ভারতীয় সেনা, সে কি করবে? সে কি আমাদের স্বার্থ দেখবে নাকি ভারতের স্বার্থ দেখবে? তাদের মধ্যে একজন যদি কোনোভাবে একটা সেন্সার, কারণ এমআইসির অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াইতেছে তাদের কিন্তু অ্যাক্সেস আছে, তাদের সুযোগ আছে আমাদের যে কোনো ইনস্টিটিউশনে যাওয়ার জন্য, আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিতে যাওয়ার জন্য। একটা ছোট্ট, একটা মাছির থেকেও ছোট্ট একটা সেন্সার যদি কোথাও আমাদের প্রতিটা এয়ারক্রাফটে লাগায় দেয়, যেগুলো চিটাগাংয়ে আছে, কক্সবাজারে আছে, ঢাকাতে আছে, সেই জায়গায় আপনি তখন পাখির মতো সেগুলোকে আকাশ থেকে ফেলে দিতে পারবেন। সেটা তো জাস্ট একটা কাগজের প্লেন হয়ে যাবে, কোনো কন্ট্রোল থাকবে না। তো আমি মনে করি এটা প্রশ্ন না, যে সন্দেহ না, আমাকে তারা বলুক, আমাদের গোয়েন্দা কর্তৃপক্ষ, আমাদের সেনা কর্তৃপক্ষ, আমাদের সরকার বলুক, কেন এখন পর্যন্ত জেনে বুঝে তারা ভারতীয় সামরিক বাহিনীর অফিসারদেরকে আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউশনগুলোতে রাখতেছে? দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। তো সেই কোশ্চেনটার অ্যান্সার আমি আশা করব এর বাদে যে জিনিসটা থাকতে পারে সেটা হচ্ছে যে, ধরেন একটা স্যাবোটাজের কথা লোকে বলতে পারে, বাট স্যাবোটাজের জিনিসের জায়গাতে আমি অতটা, কারণ আমাদের বিমান বাহিনী বা সৈনিক, আর্মি, যে কোনো সশস্ত্র বাহিনীর সদস্যরা এই ধরনের 1000 টাকার বিনিময়ে হয়তো করবে না, বাট তারপরও কি আমরা জানি না, যখন র্যাবে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভির অফিসারদের পাঠানো হতো, তাদের অনেকেই তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তারা তো শপথ নিয়ে, আমরা তো কসম কাটি আল্লাহর নামে যে আমি বাংলাদেশের জনগণ এবং সংবিধানকে সমুন্নত রাখবার জন্য আমার জীবন দিব, যেটা এই অফিসার করছে। শেষ পর্যন্ত সে চেষ্টা করছে যাতে বাঁচাইতে পারে নাই, বাট সেই শপথ নেওয়ার পরে তো অনেকে বিভিন্ন সংস্থা গিয়ে, ডিজিএফআইতে গিয়ে, এনএসআইতে গিয়ে, র্যাবে গিয়ে আমাদের ভাই ব্রাদার অফিসারদেরকেই তারা গুমখুম করছে। সুতরাং আমি স্যাবোটাজের সম্ভাবনাটা উড়াই দিব না, বাট এটা অবশ্যই তদন্তে আসতে হবে। আমি বলতেছি না যে তদন্তে না আসলে বলবো ভুল তদন্ত, না, তোমরা এই জিনিসগুলো চিন্তা করো, তারপরে তোমরা ব্যবস্থা নাও। এবং আমার কিছু আছে, আপনি যেহেতু গোয়েন্দা সম্পর্কিত জিনিস বলছেন, আমি এটা উত্তর দিলাম, বাট আমাদের বর্তমান যে মিলিটারি লিডারশিপ আছে সে ব্যাপারে আমার প্রচন্ড ক্ষোভ এবং একটা কষ্ট আছে, যেটা আমি প্রশ্ন হিসেবে বলতে চাই। যদি শাহনাজের কিছু থাকে ও বলে নিক, তারপরে আমি ওই পার্টটাতে যাব। জি, ক্যাপ্টেন শাহনাজ, আমি আপনার কাছে যেটা, আপনি যেহেতু একটু পেছনে যাওয়ার সুযোগ দিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের পরপর আপনি পিলখানায় ওই গেটে ছিলেন, আপনি প্রথম যিনি কিনা ভারতের বা বিদেশি কোনো বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে তাদের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদি আপনি আবিষ্কার করেছিলেন। তো তারপর থেকে আপনাকে চাকরি ছাড়তে হয়েছে। আপনি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এবং আমি ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে আপনার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে। তো আজকের যে পরিস্থিতি,
এই পরিস্থিতিতে ধরেন ৫ তারিখের ঘটনার পর থেকে আপনারা তো সবার আগে আপনাদেরকে ডাকার কথা ছিল। এই যে পিলখানা হত্যাকাণ্ডে আপনাদের এত বড় ভূমিকা ছিল, তারপরে আপনারা নির্যাতিত হয়েছেন, এর ভিকটিম আপনারা। আপনাদেরকে কি ডাকা হয়েছে এখনো যে আপনারা আবার চাকরিতে ফিরে আসুন, বা আপনারা বিভিন্ন দায়িত্ব নেওয়া যায় কিনা? যেহেতু আপনি রিটায়ারমেন্টে গিয়েছেন, আপনাকে এখন এই দায়িত্বে রাখা হলো, বা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আপনাদের সাক্ষী-টাক্ষী নেওয়ার জন্য কি ডেকেছে কিনা? এটা যে রেগুলারলি মনে হয় মাত্র আনমিউটেড হলো, সাক্ষী নেওয়ার জন্য ডাকা হয়েছে বিডিআর যে কমিশন, এবং আমি খুব আনন্দিত যে আমার মনে আছে যে আমি 20 অগস্ট বা এরকম মানে জাস্ট অগস্টের পরপরই কনসোলার ভাইয়ের প্রোগ্রামে এসে বলেছিলাম যে এগুলো আমার প্রশ্ন, জাস্ট আমার 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 প্রশ্ন। এবং তারপরে আমার প্রশ্ন রাখার পরে আরো অনেকে প্রশ্ন করেছেন, তারপরে কিন্তু তদন্ত কমিশন গঠিত হয়েছে, এবং তারপরে আরো এখন এটা নিয়ে, এবং এখন কিন্তু অনেক কিছু বের হয়ে আসছে। প্রশ্ন করতে হয়, যে জন্য আমরা আজকে আবার প্রশ্ন করছি, যে প্রশ্ন করতে হয়। এবং মানে এখন আর সেই যুগ নাই যে আপনি বলবেন যে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। কিছু আপনার ইন্টারনাল ব্যাপার না, সবসময় এই 12-16 কোটি মানুষের পয়সা দিয়ে এই প্লেন কেনা হয়েছে, আপনার অস্ত্র কেনা হয়েছে, আপনার বুলেট কেনা হয়েছে, সবকিছুই জনগণের ব্যাপার, কোনো কিছু ইন্টারনাল না। আজকে এদের বাচ্চাদের মেরে ফেলেছেন, এদেরকে পুড়িয়ে ফেলেছেন, এটা আপনার ইন্টারনাল ব্যাপার নাই? অন্য কোনো দেশ হলে এতদিনে সু করে দিত, একদম সু করে দিত, এদের বাবা মা এসে প্রতিষ্ঠানের নামে সু করে দিত যে ইউ অ্যান্সার মি, যে তোমাদের হোয়াট ওয়েন্ট রং। বাংলাদেশি মানুষজন খুব নাইভ, খুব ভালো, কথায় কথায় মামলা করে না। আর্মি শুনলে মনে করে যে 10 খুন মাফ, কোনো খুন মাফ নাই। এদের প্রত্যেকে 1 টাকা 1 টাকা করে জমিয়ে আপনারা এইসব এয়ারক্রাফট কিনেন, এগুলা লোপাট করেন, এগুলো হাজার হাজার কোটি টাকা দূরে দূরে। আপনারা কেন এরকম একটা সবসময় একটা সুপিরিয়র কমপ্লেক্স নিয়ে বসে থাকেন যে আমরা মিলিটারি, আমরা এয়ারফোর্স, আমরা কারো কাছে উত্তর দিতে বাধ্য না? আপনারা বাধ্য, 100 ভাগ বাধ্য, এবং আপনাদের বলা উচিত। এবং যেভাবে যে বিভিন্ন টেলিফোনের কনভারসেশন বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়েছে, আপনারা ব্ল্যাক বক্সে লাস্ট কি কমিউনিকেশন করা আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা তারা কখনো প্রকাশ করবে না। লাস্ট এই তকিরের সাথে গ্রাউন্ডের কি কথা হয়েছিল? সে কি পরামর্শ চেয়েছিল যে স্যার আমি কি এখন ইজেকশন করব, করার কথা যেহেতু সে সলো, অথবা ওনারা কোন পয়েন্টে তাকে ইজেকশন করতে বলেছে, এবং কোথায় সে তাকে ল্যান্ড করার জন্য তারা পরামর্শ দিয়েছে, কেউ না কেউ কথা বলেছে, সেটা যদি ওনাদের সাহস থেকে প্রকাশ করুক। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা ওনারা প্রকাশ করবেন না, কারণ এটার আমি যখন আশরাফ মারা যায় আমি সমস্ত জায়গায় যে এই উত্তরটা আমি পাই নাই। এই যে তারা এই ধরনের হাস্যকর কথা বলার চেষ্টা করবে যে ব্ল্যাক বক্স ছিল না, ব্ল্যাক বক্স নাই, ব্ল্যাক বক্স তো থাকতে হবে ভাই। এয়ার কেস ইনভেস্টিগেশন তো আমরাও দেখি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে। হ্যাঁ, মানে এখন ওই সময় নাই যে আপনি কিছু একটা বুঝিয়ে দিবেন মানুষকে। সবার কাছেই কিছু না কিছু পড়াশোনার ম্যাটেরিয়াল আছে, সবার ব্রেইন আছে, সবাই বিভিন্ন বিষয়ে অনেক এক্সপার্ট। গ্রামের মানুষজন তো কত কিছু বোঝে, কাজে একপাক্ষিক ভাবে কথা বলার আসলে কোনো সুযোগ নেই। সো বিডিআর ঘটনার পরে হ্যাঁ, সাক্ষীর জন্য আমাদেরকে ডাকা হয়েছিল, এবং আমি প্রপারলি সাক্ষী দিয়েছি, এবং আমি আশা করছি যে এটা সুন্দরভাবে হবে, জাতির সামনে রিভিল হবে। তো বলেছেন গভর্নমেন্ট যেটা রিভিল হবে, কিন্তু রিটায়ার্ড কোনো অফিসারদেরকে এখন পর্যন্ত আমার জানা মতে কাউকে কোনো ফেসিলিটিস বা অথবা কাজে ফেরত দেওয়া, ইউনিফর্ম ফেরত দেওয়া, বা বিভিন্ন যেভাবে অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে এরকম কোনো কিছু করা হয়নি। আমাকে সেনাবাহিনী থেকে একটা বোর্ডে ডাকা হয়েছিল, যেখানে আমার অ্যাপ্লিকেশনটা, যেখানে যখন ওনারা অফিসিয়ালি বললেন যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন গুলো দাও, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, এবং আমাকে ডাকা হয়েছিল। সে ডাকা পর্যন্ত সেখানে গিয়েও আমি আমার কথা বলে এসেছি, কিন্তু এটার কোনো ডিসপোজাল বা উত্তর আমাদেরকে দেওয়া হয়নি যে আমাদেরকে কোনো মানে কোন ধরনের ফেসিলিটি অথবা কোনো কাজে আমাদেরকে ওনারা নিয়োগ করতে চান কিনা, এই ধরনের কোনো বিবৃতি বা কোনো কিছু আমরা আর্মি থেকে পাইনি। সো আসলে আমি কিছু পেয়েছি কি পাইনি, আমি আসলে এগুলো বলার জন্য আসি না। কিছু এরা দিচ্ছে না, 15 বছর ধরে দিচ্ছে না, এখন যারা লেসপেন্সার আছে তারা আমাকে দিবে এমন আশাও আমি করি না। হ্যাঁ, আমাকে আল্লাহ খাওয়াচ্ছেন, কোনো সমস্যা নাই। আমি কেন কথা বলতে এসেছি আজকে? আমার হাজবেন্ড মারা গিয়েছে ওই দুঃখতেই কথা বলতে এসেছি না। আমার খুব কষ্ট লাগছে যে এই যে পাবনা, আমার হাজবেন্ডও পাবনা ক্যাডেট কলেজের ছিল, এই ছেলেটাও ক্যাডেট কলেজের, তো খুব দেখে এসে একটা প্রিফেক্ট ছিল, একটা ক্রস বেল্ট হোল্ডার, কি স্মার্ট, কি নিষ্পাপ তার চেহারা। আমার বুক ফেটে গিয়েছে যে মানে এই ছেলেগুলোই কেন এরকম, তানজিমের মতো ছিল, ওদের মতো ছেলেগুলো যেগুলো কিনা ভালো, ওইগুলাকেই দেখেন যে টার্গেট। আমার কাছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, মানে ও যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতে পারতাম যে কি হয়েছিল বা কখন হয়েছে। ও তো বেঁচে নেই, ওকে তো আমরা, এটা যেমন আমার কষ্ট লাগছে, আবার এই যে বাচ্চাগুলা পুড়ে কান্না করে, ছোট ছোট বাচ্চা ভাই, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা। আজকে আমাদের দেশে কালচার শুরু হয়েছে ভালো মানুষের কালচার, না যে ভালো মানুষ হতে হবে, দেশে ভালো করার জন্য কালচার করতে হবে, কোরআন কোট করার কালচার এসেছে। আল্লাহ কোরআনে কোট করেছেন যে আল্লাহ আপনাকে নরকে আবার নতুন করে
লাহন দিবেন, গোস্ত দিবেন, আপনাকে নতুন করে চামড়া দিবেন, আবার আপনাকে পোড়াবেন। এই যে আজকে যে আগুনে বাচ্চাগুলো পুড়ে গেল, যদি কেউ সাথে সংশ্লিষ্ট থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনার এই চামড়া আল্লাহ আবার গজাবেন এবং এই দুনিয়ার থেকে 1000 গুণে বেশি সেই আগুনের উত্তপ্ততা, ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা। প্লিজ এটাকে ভয় করুন, প্লিজ আল্লাহকে ভয় করুন, প্লিজ প্লিজ। এই ছোট ছোট বাচ্চাদের এই ফুটেজ গুলা একবার একটু দেখুন। যদি আপনাদের কোনো মনে করেন কোনো গাফিলতি আছে, সংশ্লিষ্ট কোনো একটা কথা যদি আপনারা তদন্তে এসে বলেন, মানুষকে বলেন, যা আমাদেরকে হেল্প করবে, জাতিকে সাহায্য করবে, সার্বভৌমত্বকে সাহায্য করবে, আল্লাহর ওয়াস্তে কথা বলুন। আপনারা চুপ করে আছেন, আমরা তো তেমন কিছু জানি না, আমাদের আন্দাজ থেকে, প্রশ্ন থেকে, আমাদের ইমোশন থেকে আমরা কথা বলছি, অথচ আপনারা জেনে বুঝে চুপ করে আছেন। শত শত মানুষ আমি বলতে পারি, আপনারা ভয় একটা রিয়েক্ট দিচ্ছেন না, একটা পোস্ট দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ইয়ের মধ্যে, কোনো মিলিটারির বা ইয়ের মধ্যে, মানে যারা সার্ভিং আছেন তারা মানে খুব গা বাঁচিয়ে লিখছেন। কেন ভাই, এত কিসের ভয়? কেন এত ভয়? এতদিন পরে কিসের ভয়? এবং আমি লাস্ট একটা কথা বলবো স্যারের কাছে যাওয়ার আগে, আপনারা যারা ডিজেএফ এনএসআই যে স্যারা বললেন যে আমরা বিভিন্ন সময় মনে হচ্ছে যেন আপনাদের সংশ্লিষ্টতা ছাড়া তো এই স্যাবোটাজ গুলো সম্ভব না, এক এক পর এক একটা ঘটনা আপনারা তো আগে থেকেই ফোনে সব শুনতে পান, তাহলে এত বড় বড় ঘটনা হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে, ম্যাসিভ আকারে মিডিয়াতে চলে আসছে। আগে তো হাসিনার আমলে তো মিডিয়া খুব হাইলি কন্ট্রোল ছিল, মিডিয়া কন্ট্রোল রুমই ছিল ডিজেএফ এর ভিতরে। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে যেটা সামনে আনা দরকার সেভাবে হচ্ছে। আপনারা যে কাজগুলো করছেন, আপনারা যদি এটাই করবেন তাহলে আপনারা হাসিনাকে যেতে দিলেন কেন? রেখে দিতেন ওনাকে। উনি যখন চলে গিয়েছে এবং যেতে বাধ্য হয়েছে, ইউ চেঞ্জ ইউর সাইড নাও। উনি আপনাদেরকে বাঁচাতে পারবেন, আই গ্যারান্টি ইউ। আপনারা ভাবছেন যে হ্যাঁ একটা বছর পরে হোক না ইলেকশন, বিএনপি আসুক বা ইয়ে আসুক, আমাদেরকে তারা সেফ দিবে, এরকম কথা হয়েছে, আমরা পরবর্তীতে আওয়ামী লীগকে আবার বিএনপির নামে এরকম করে নিয়ে আসবে। এটা যদি আপনারা ভেবে থাকেন, বোকার স্বর্গে বাস করছেন। প্লিজ চেঞ্জ ইউর সাইড রাইট নাও। এই বাচ্চাগুলির দিকে তাকান, এতগুলো মানুষ মারা যাচ্ছে, এতগুলো ঘটনা আসছে, ধর্ষণের ঘটনা হচ্ছে, এগুলো আপনারা প্লিজ একটু দেখেন এবং আল্লাহর কথা একবার ভাবেন। ফিয়ার আল্লাহ এট দিস পয়েন্ট, এন্ড আল্লাহর ওয়াস্তে আপনাদের সাইড চেঞ্জ করেন, দেশের পক্ষে আসেন। আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আপনাদের কাজ, অন্য দেশের পক্ষ এই দেশের মানুষকে মেরে ফেলা আপনার কাজ না। ধন্যবাদ। মেজর সুমন। জি, আমি একটু 2-3টা জিনিস আমার দিক থেকে বলতে চাই। প্রথম জিনিস হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম যে আমাদের প্রতিরক্ষা বাজেট, যেক্ষেত্রে আমরা সবাই জানি বর্তমানে যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা নিশ্চয়ই অতটুকু জানতে পারছে যে ডিফেন্স বাজেটে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে সেটা আসলে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রতিরক্ষা বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীর যে সক্ষমতা, সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। কার স্বার্থে? ভারতের স্বার্থে। এবং বলা হয়েছে যে হাসিনার কাছে যখন বলা হলো শেষবারে যে আমাদের তো একদম কিছু নাই, এটা পাবলিকলি আমি ডিটেলসে যাব না, কারণ আমাদের শত্রু, আমরা কতটা দুর্বল সেটা শত্রুকে দেখানোর কোনো দরকার নাই। বাট হাসিনা তখন বলল, কেন এয়ার ডিফেন্স সিস্টেম আছে না, সেটা তো নতুন করে করতেছি। আরে অসুস্থ, অভদ্র, অশিক্ষিত মহিলা, তুই কি জানিস যে একটা ফাইটার এয়ারক্রাফট বা বমারের যে কাজ, সেটা এয়ার ডিফেন্সের সিস্টেমের সেই কাজ না? সেগুলো সম্পূর্ণ আলাদা জিনিস। অথবা শুধুমাত্র আপনি একটা গ্লাস নিয়ে পানি ছাড়া পানি খাওয়ার অভিনয় করতে পারেন না যদি পানি না থাকে। তো সেগুলা কিনতে দিল না। আনফর্চুনেটলি আমাদের বর্তমান সরকার আসবার পরেও একটা জায়গায় আমি হালকা হইলেও ক্রেডিট দিব আমাদের বিমান বাহিনী প্রধানকে। উনি আমাদের বিমান বাহিনীর যে করুণ দশা, সেটা নিয়ে একটা প্ল্যান নিয়ে বললেন যে ইমিডিয়েটলি এই জিনিসগুলো। নাম বলেন, বিমান বাহিনী প্রধান নাম বলেন, বর্তমান যেই প্রধান আছে। মানুষ আবার হান্নানের কথা মনে করতে পারে। হান্নান, শুনেন, সরি টু সে, একটা বাহিনী প্রধান তো দূরের কথা, সে যে এয়ারফোর্সের একজন ছিল, এয়ারফোর্সের চিফ, বা সেটা বলতেও লজ্জা লাগে, বিকজ তাকে মানুষ হিসেবে আমি স্বীকার করতে নারাজ। হ্যাঁ, তো শুধু টাকা মেরে খাওয়া না, অন্যান্য অনেক জিনিস আছে। তো বর্তমান যে বিমান বাহিনী প্রধান, তার ব্যাপারে আমার অনেক কোশ্চেন আছে এবং আমি অ্যাকচুয়ালি তার পদত্যাগ দাবি করব এখন অন্য একটা যুক্তি দিয়ে। তো এখন আমাদের সরকারের কাছে বললেন যে এই জিনিস লং টার্ম, শর্ট টার্ম, এগুলো আমাদের ইমিডিয়েটলি দরকার, মেনটেনেন্স প্লাস জিনিস কেনা। সেটা তো 6 মাস পরে ছিল, এখন 3 মাস আগে সেটা মেনটেনেন্সের জিনিসটাতে এগ্রি করা হয়েছে। বাট সেগুলো কিন্তু অনেক, এই জায়গাগুলোতে অবহেলা করলে কি হয়, তার একটা
এক্সাম্পল আমরা দেখতে পারলাম। সুতরাং আমি সরকার, নিরাপত্তা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা আছে, যারা আমাদেরকে শুধু আধুনিকীকরণ তো দূরের কথা, আমাদেরকে একদম পুরা প্রস্তর যুগ, পাথরের যুগে ফেলে রাখছে ইচ্ছা করে ভারতের স্বার্থ রক্ষা করবার জন্য, তাদের আমি পদত্যাগ দাবি করতেছি। নিরাপত্তা উপদেষ্টা, আপনারা একটা ভালো কালচার তৈরি করেন যে হ্যাঁ, বিমান বাহিনী প্রধান একটা ভালো কালচার তৈরি করেন যে হ্যাঁ, আমি কোনো নিজে থেকে কোনো খারাপ কাজ করি নাই, বাট আমি এই জন্য দায়ী যে আমি সরকারকে বা বিগত সরকারকে বাধ্য করতে পারি নাই যে আমাদের এই সমস্ত খেলনা, যেগুলো মানে খেলনাও তো না, সেগুলো অচল হয়ে গেছে, সেগুলো দিয়ে আমাদের চৌকস ফাইটার পাইলটদের জীবন নষ্ট করে দিতেছি, ঝুঁকিতে ফেলতেছি। এবং আজকে শুধু সেইটা হলো না, আজকে তার সাথে অগণিত মানুষের, শিশুর প্রাণ চলে গেল। সেই নৈতিক দিক থেকে আপনারা বলবেন যে আপনাদের কথা শুনে নেয়, আপনারা হাসিনারে বলছিলেন হাসিনা টাকা কামাইতে, রেহানা টাকা কামাইতে ব্যস্ত ছিল। আরে ভাই, আপনি পদত্যাগ করেন নাই কেন? যে এই জিনিসগুলা আমি বাহিনী প্রধান হিসেবে, আপনি যদি আমার বাহিনীর এই দুরবস্থার কথা না শুনেন, আমি বাহিনী প্রধান হিসেবে ইজ্জত রেখে পদত্যাগ করতেছি, তাহলে আপনার ইজ্জত অনেক বাড়তো। আপনারা সেটা করেন নাই। তেমনি ভাবে নিরাপত্তা উপদেষ্টা কেন 9 মাস আগে আপনারা অ্যাপ্রুভ করেন নাই? 9 মাস আগে তো আপনি অ্যাপয়েন্টি হয়ে আসছিলেন, কেন সেগুলো অ্যাপ্রুভ করেন নাই? আমাদেরকে জবাব দেন। জবাব না দিতে চাইলে ভদ্রভাবে পদত্যাগ করেন। তো এগুলা হচ্ছে আমার জিনিস। আরেকটা জিনিস আমি বলি, আমাদের লিডারশিপ শুধু দোষ দিব না, আমাদের নিজেদের মধ্যে কি সমস্যা। আমাদের মধ্যে কিন্তু সার্ভিং এবং রিটায়ার্ড, মানে চাকুরিরত এবং রিটায়ার্ড একটা দ্বন্দ্ব সুকৌশলে গোয়েন্দা। সেক্ষেত্রে আমি ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল আজাদকে সরাসরি আমি দায়ী করতেছি। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজাদ এই দ্বন্দ্বটা শুরু করে দিছে যে সমস্ত সার্ভিং অফিসাররা খারাপ, মানে তাদেরকে ডাকাত বানাও। কেউ ডাকাতি করলে অবশ্যই সে ঘৃণ্য, পুলিশের ব্যবস্থা হবে, বাট তাকে আমি নাটক সাজাই, কারণ সে একজন বিপ্লবী, নাটক সাজাই, তাকে আমি দেখাবো যে সে ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে। তার আগে তাকে আমি টাকা দিয়ে বশ করার চেষ্টা করছি, বলছি তুমি ওই 5 জন অফিসার যারা রিটায়ার্ড বেশি বেশি কথা বলতেছে তাদেরকে, তাদের নামে একটু গল্প ছড়াও, তাহলে তুমি আমাদের টাকা পাবা। উনি সেই কথা শুনলেন না। তখন তাকে আমি যেহেতু শুনি নাই তাদের কথা, তাদেরই ষড়যন্ত্রে পা রাখি নাই, আমাকে আজকে ডাকাত মানে একটা গল্প ছেড়ে দিল। আপনার যে দিয়েছে, এরপর আসলে কোথাও আর কথা বলি নাই, বুকে পাথর চেপে একের পর এক ঘটনা দেখে যাচ্ছি, বিভিন্ন রকম ঘটনা দেশে হচ্ছে, এবং বোঝা যায় যে এত ফ্রিকোয়েন্টলি মানে একটা চক্র নাশকতার পরিকল্পনা একের পর এক করছে। এই জন্য আমাদের স্কেপটিক্যাল হওয়াই স্বাভাবিক। এবং আজকেও সারাটা দিন বুকে পাথর বেঁধেছিলাম, ভাবছিলাম যে এত মানুষ এত কিছু জানে, হ্যাঁ, যারা এটার সাথে যুক্ত বা এই ক্র্যাশের কাছে ছিল অথবা অর্গানাইজেশনের ভিতরে ছিল, তারা তো চুপ করে আছে, তারা তো কোনো কিছু বলছে না, আমি বলার কে? কিন্তু আসলে কি, যখন বাচ্চাগুলোর ফুটেজ দেখলাম যে ছোট ছোট বাচ্চা, গায়ে একটু চামড়াটাও তার অবশিষ্ট নাই, সে কাঁদছে, সে হাঁটছে, তখন আমার মনে হয়েছে যে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমরা তোমাদের তো জবান দিয়েছিলাম আমরা, তোমাদের তো আমরা দিয়েছিলাম, প্রশ্ন করার জন্য জবান দিয়েছিলাম, তোমরা প্রশ্ন করনি কেন? সেই জায়গাটা থেকে আমার নিজের একটা বাচ্চা আছে, আসলে খুব খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে আসলেই মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এবং যেটা আসলে তদন্তে সাহায্য রাখতে পারে, সেই কথাগুলো আমি বলতে চাই। আমি আপনারা অনেকে জেনে থাকবেন যে আমার হাজবেন্ড স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ, BD 8899, উনি 2010 সালের 20 ডিসেম্বর একটি PT6 বিধ্বংস হয়ে মারা যান। ওনার PT6টা ছিল হচ্ছে আপনার ঢাকার বাইরে, এরকম জনবহুল এলাকায় ছিল না, এবং সেই কারণেই আসলে ওই আপনার এত ক্যাজুয়ালিটি হয়নি। ওখানে 2 জন অফিসার ছিলেন ভেতরে, স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং স্কোয়াড্রন লিডার আশরাফ, ওনারা 2 জনই স্পট ডেড হয়ে যান, মারা যান। কিন্তু এই ঘটনা ঘটার পরে যেটা হয় যে আমি যেহেতু একজন মিলিটারি অফিসার, আমি ঘটনাটা তদন্ত করার চেষ্টা করি নিজের মতো করে এবং অনেককে প্রশ্ন করি, যেটা আমার আসলে অভ্যাস। আপনি বিডিআর এর ঘটনা তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু অনেক প্রশ্ন নিজে করেছি, নিজে রিসার্চ করেছি, এবং আমি মনে করি যে প্রশ্ন, মানে একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে প্রশ্ন করা যাবে না কেন, প্রশ্ন করতে অসুবিধা কি?
হ্যাঁ, আমরা তো সবাই উত্তরটা জানতে চাই এখনো, যদি যদি কিনা যে এইটা বলা যাবে না। তখন আমি দেখলাম যে একটা ব্যাপারে এয়ারফোর্স খুব মানে নিশ্চুপ ছিল, সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্সটা কোথায়। যখন আমি প্রশ্ন করছিলাম যে স্যার এখানে তো একটা ব্ল্যাক বক্স থাকবে, এবং ব্ল্যাক বক্স আমার জানা মতো এটা টাইটানিয়ামের তৈরি হয় এবং এটা খুবই শক্ত, এটার ভেতরে লাস্ট যে কমিউনিকেশন হয়, অর্থাৎ যে পাইলটের সাথে যে লাস্ট যে ইয়ার কমিউনিকেশন, গ্রাউন্ডের কমিউনিকেশন, সেই কথাটা তো ওখানে আছে। তা আমার তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট কথাটা সে কি বলেছিল এটা একটু আমাকে শুনতে দেন। এই ব্যাপারটা যখনই আমি জিজ্ঞেস করেছি, আমার কাছে মনে হয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ান ফ্রম এয়ারফোর্স তারা আমাকে অ্যাভয়েড করা শুরু করলো, যাতে আমি কোনোভাবে এই প্রশ্নটা না করি। ম্যাডাম, একটা জিনিস আমি একটু জানতে চাই। আমার সাথে যেহেতু একজন সার্ভিং অফিসারের সাথে কথা হচ্ছিল, আছে যিনি শহীদ হয়েছেন, তার খুবই মানে আমি যার সাথে কথা বলছিলাম তার ভাষ্য অনুযায়ী যে এয়ারফোর্সের 3 জন বেস্ট ফ্রেন্ডের মধ্যে তার একজন। তো উনি বলছিলেন যে এটা নাকি ব্ল্যাক বক্স নাই, এটা কি সম্ভব নাকি? উনি যেহেতু সার্ভিং, আমি আসলে ওনার উপর রেসপেক্ট রেখেই বলবো। আমি যত এয়ার ইনভেস্টিগেশন দেখেছি বা দেখেছি, ব্ল্যাক বক্স থাকবে না আমার জানা মতে, আমার জানা মতে থাকার কথা। এখন I might be wrong as well, but আমি আমার হাজবেন্ডের যেটা মানে ব্ল্যাক বক্স থাকবে এটা মানে রীতিমতো অসম্ভব। আপনি যদি একটু মানে পড়াশোনা করেন আর কি, তাহলে জানতে পারবেন। বাট উনি যে অ্যাঙ্গেল থেকে বলেছেন, দ্যাট মাইট বি ট্রু অলসো। এনিওয়ে, আমরা এয়ারফোর্সের কাছ থেকে আশা করব যে তারা এটা একটা উত্তর দিবে। তো আমি কি প্রসঙ্গে একটা কথা বলছি, অনেক প্রশ্ন হচ্ছে, অনেক আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু এয়ারফোর্সের যে ইউনিট, যে সংশ্লিষ্ট ইউনিট, একটা ইউনিট থেকে তো একটা ইউনিটে তো সে চাকরি করছিল, সাগরে ছেলেটা, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। হ্যাঁ, তো সে তাদের ইউনিট থেকে অথবা এয়ারফোর্সের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো বিবৃতি দেখতে পাইনি। হয়তো বা আগামীকালকে সকালবেলা বিভিন্ন পত্রপত্রিকা আসবে আশা করছি। তো ওই বিবৃতিগুলোতে আমি কিছু প্রশ্নের উত্তর আশা করব, এবং সেই প্রশ্নগুলো রাখার জন্যই আসলে আমার এখানে আসা। আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ না যে মানে কেন এটা ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চললো বা করলো, এটা বহু বছর ধরে চলে আসছে। আচ্ছা, আপনি আমার কাছে একটা প্রশ্নের উত্তর দেন আগে। সেটা হলো যে বিআরটিএ তে যে এসব যে এত খারাপ খারাপ বাস চলে রাস্তাঘাটে, এগুলো কি কোনো ফিটনেস ছাড়া চলে না? প্রতি বছর তাদের ফিটনেস নিতে হয়, রাইট? তো একটা এয়ারক্রাফট, সেটার অবশ্যই ফিটনেস আছে, সার্টিফিকেট আছে, এটা বহু বারংবার চেক আপ হয়, এবং বহু একজন পাইলটের জীবনের মূল্য যে অনেক বেশি, এটা এয়ারফোর্সও জানে। সো তাদের যদি প্রপার ফিটনেস থেকে থাকে, তাহলে সেই ফিটনেসের মানে ওনারা যে এটার এক্সপায়ারেশন ডেট কবে ছিল, এটার ফিটনেস ছিল, ওনারা সেই বিষয়ে বিবৃতি দিক, এবং তার আগে যে তার কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি ছিল না সেটা প্রপারলি পরীক্ষা করা হয়েছে, সেটা ওনারা একটা দিক, বা এরকম কোনো কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তো আমার যেটা প্রশ্ন আর কি মেইনলি, আমি যখন যেহেতু আমি ঠিক যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কুর্মিটোলা এয়ারবেস থেকে সে ফ্লাই করেছে, ঠিক সেখানে আমি বেশ কিছুদিন অবস্থান করেছি আমার হাজবেন্ডের সাথে। সে MiG-29 এর পাইলট ছিল, এবং তার পাশেই কিন্তু F7 ইউনিটটা ছিল। তো সেখান থেকে আমি জানি যে যখন একজন অফিসার ফ্লাই করে, যেদিন সকালবেলা, ধরেন আমি আজকে সকাল 10টায় আমার ফ্লাইট বা আমার মিশন আছে, তার আগে কিন্তু 7 থেকে 8 জনের একটা টিম থাকে যারা এই এয়ারক্রাফটার ফুল চেক আপ করে, বারংবার চেক আপ করে, টেস্ট, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য। তো আপনার এরা করে হচ্ছে এয়ারম্যান, মানে আমরা যেমন আর্মিতে বলি সৈনিক, ওরা বলে এয়ারম্যান, এবং ওদের যে আমরা যেমন জুনিয়র কমিশন অফিসার, একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং তারা জিনিসটা জানে, অবশ্যই তারা জানে, ইভেন তারা কোনো সময় ওই অফিসারদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনও করে। তো ওদের কিন্তু সকালবেলা কাজ থাকে প্রতিটা এলিমেন্ট একটা করে চেক করা, এবং কোনো জায়গায় এবং ওই চেক লিস্টে করা, এবং সেই মানে পাইলট উনি যখন উপরে মানে বসেন সিটে, তখনও কিন্তু ওনাকে অনেক কিছু চেক করতে হয়, ইজেকশন সিট ঠিক আছে কিনা, ক্যানোপি অফ অন, ফুয়েল লাইন ঠিক আছে কিনা। মানে আমার জানার মধ্যে 152 অর সামথিং, কারণ একবার আমাকে আশরাফ বলেছিল যে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো, তো মানে আমি একের পর এক চেক লিস্ট বলে যাচ্ছিল আমাকে, মানে বিকজ হি ওয়াজ প্র্যাকটিসিং। এবং আমি এটা জানি যে সলো পাওয়া, মানে এয়ারফোর্সের সলো পাওয়া, এটা একটা বিশেষ ঘটনা। আপনি সার্টেন আওয়ার ফ্লাই করার পরে, অর্থাৎ আপনি ধরেন আপনি একজন অফিসার হলেন নতুন, আপনি একটা এয়ারক্রাফট আপনাকে দেয়া হলো F7, A5,
যে কোনো একটা যুদ্ধ দেওয়া হলো, আপনি সেটার উপরে কিছু সার্টেন আওয়ার পাবেন। সেই আওয়ারটা যখন আপনার লগ বুকে হয়ে যাবে, তখন আপনাকে এটা একটা সেলিব্রেশনের মতো হয় যে আজকে থেকে তুমি সিনিয়র হয়ে গেছো, তুমি ম্যাচিউরড হয়ে গেছো, তুমি এখন থেকে সলো মানে একা তুমি একাই একটা এয়ারক্রাফট নিয়ে বের হবে। এবং ওই দিন কিন্তু একটা সিরিমনির মতো হয়, সে যখন নেমে আসে তার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে। আমি জানি না আশরাফদের সময় সিস্টেম ছিল যে ওদের এওসি বা ওনাদের যিনি বেস কমান্ডার ওনারা একটা সিগারেট অফার করেন যে তুমি বড় হয়ে গেছো, এজ এ মানে জাস্ট একটা ইয়ে হিসেবে, এবং পানি দিয়ে তাকে ভেজানো হয়। সো আজকে যদি ফ্লাইট যেটা শুনছি আমরা যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সলো ছিল, তাহলে তো এটা খুব মানে সিরিমনির জন্য তারা আগেই থেকে রেডি থাকার কথা, তাই না? এই অনুষ্ঠান হবে, সে নামবে, আজকে তো সে সলো পাবে, এটা তো অনেকবার চেক হওয়ার কথা। ইভেন শুধুমাত্র এয়ারম্যানরাই না, ইউনিটের সিনিয়রদেরও এটা চেক করার কথা। তো চেক করার সময় কি ওনারা কোনো যান্ত্রিক ত্রুটি পেয়েছিলেন কিনা, এটা কি ওনারা আমাদেরকে বলবেন কিনা? বললে আমাদের জন্য ভালো হতো, আমাদের বুঝতে পারতাম। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু তাকে ল্যান্ড করতে হয়েছে। সে যান্ত্রিক ত্রুটিটা উনি কখন বুঝতে পারলেন? যখন উনি অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছেন, তখন উনি বুঝতে পারলেন যে উনার যান্ত্রিক ত্রুটি হয়েছে। সেই যান্ত্রিক ত্রুটিটা আসলে কিভাবে তাহলে হলো, কিভাবে, এটা অনেক রকম কোশ্চেন আসতে পারে, এবং কোশ্চেন গুলো আসলে এখন কেউ করবে না, কিন্তু আমি মনে করি যে কোশ্চেন আমাদের রাখতে হবে, কোশ্চেন রাখতে হবে এটা। এবং এয়ারফোর্সের যে এটা যান্ত্রিক ত্রুটির কারণে একটা ঘটনা, এটা ইন্টারনাল এয়ারফোর্সের ব্যাপার, এভাবে বলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে যে এটা একটা ন্যাশনাল ইনসিডেন্ট। এখন এটা একটা কলেজকে হিট করেছে এবং 100-র উপরে লোক আহত হয়েছে, অনেক বাচ্চারা মারা গিয়েছে। অবশ্যই তাদের বাবা মায়ের উচিত মামলা করা এবং জানতে চাওয়া যে এটা কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা। এবং আমার মতে যে এয়ারম্যান বা যারা সকালবেলা চেক করেছেন, আমরা অবশ্যই তাদের মন্তব্য আশা করব এবং